আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন এর অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ওয়াশিংটনের হিলটন হোটেলের বাইরে, সেখানে ট্রাম্পের যে ওয়াশিংটন ডিসির যে হিলটন হোটেল, সেইখানটায় গতকাল ট্রাম্পের উপরে তৃতীয় হামলা হয়েছে তার প্রাণ নাশের জন্য। 1981 সালে ঠিক এই জায়গাতেই রোনাল্ড রেগানকে, তিনিও আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। 45 বছর পরে 2026-এর 25শে এপ্রিল রাতে সেই একই ইতিহাস যেন ফিরে এলো। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের জমকালো আসর তখন মাঝপথে। উপস্থিত মার্কিন রাজনীতির তাবড় ব্যক্তিত্ব এবং মিডিয়া জগৎ সেখানে হাজির। ঠিক তখনই স্তব্ধ হয়ে গেল চারপাশ। বন্দুকের গর্জন আর আতঙ্কের হুড়োহুড়ি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও নিরাপত্তা রক্ষীরা কভার করে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে গেল। এটি ট্রাম্পের ওপরে গত 2 বছরের তৃতীয় হামলা, কিন্তু এবারের হামলাটি গতানুগতিক নয়। কেন নয়, সেটা আমরা সেই আলোচনায় আসব। এতক্ষণ আপনারা দেখছিলেন সেই হামলার দৃশ্য। এবারের আততায়ী কোনো প্রান্তিক সমাজের যুবক নয়, বরং আমেরিকার এলিট বা শিক্ষিত সমাজের প্রতিনিধি। কেন একজন শিক্ষিত মেধাবী যুবক ট্রাম্পের পুরো টিমকে শেষ করে দিতে চাইল? কেন সে শুধু কাশ প্যাটেলকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল? আর এর সঙ্গে ইরানের পরমাণু যুদ্ধের হুমকির যোগসূত্রই বা কি? আজ এই সব জটিল রহস্যের জট খুলব আমরা। প্রথমে বলি ঘটনার প্রেক্ষাপট, সেই বিভীষিকাময় রাত, যে ছবিটা আপনারা এতক্ষণ দেখলেন, মানে এই ভিডিওর শুরুতে। শনিবার রাত 8:30 ট্রাম্প যখন ডিনারের মঞ্চে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, বসে পড়েছেন, তখনই হোটেলের মূল সিকিউরিটি পয়েন্টে গোলাগুলি শুরু হয়। বন্দুকধারী আততায়ী মেটাল ডিটেক্টর পেরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। তার লক্ষ্য ছিল সরাসরি বলরুম, যেখানে ট্রাম্পের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ক্যাবিনেটের অন্য শীর্ষ সদস্যরা উপস্থিত ছিলেন। সিক্রেট সার্ভিসের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি ঠিকই, কিন্তু আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই ঘটনা। কারণ ওই হোটেলে তার আগে 2 দিন ধরে ওই আততায়ী সে কিন্তু ওই হোটেলেই ছিল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখছেন, এটি একটি ঐতিহাসিক রাত হতে পারত, কিন্তু আবারও হিংসা জয়ী হওয়ার চেষ্টা করলো। তবে ট্রাম্প এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি ইরানের সঙ্গে, ইরান যুদ্ধের সঙ্গে এর যোগ নিয়ে প্রশ্ন নিজেই তুলেছেন। এটা তাকে কেউ জিজ্ঞেস করেনি, তিনি নিজেই বলেছেন যে আমি মনে করি না যে ইরান যুদ্ধের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে। এটা অনেকটা সেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। অর্থাৎ তার নিজের মধ্যেই এই বিষয়টা নিয়ে একটা, কি বলবো, একটা তার মধ্যে এই ভাবনাটা ছিল যে তিনি নিজের তৈরি আগুনে বোধহয় নিজে পুড়তে চলেছেন, এবং সেই জন্যই তিনি নিজে বলেছেন ইরান যুদ্ধের সঙ্গে এর কোনো যোগ আছে আমি মানি না, কিন্তু যোগ আছে কিনা আমি বলতে পারি না। এটাই স্ববিরোধী বক্তব্য কোনো বৃহত্তর কৌশলের অংশ কি আমরা দেখব। তার আগে আততায়ী যে ছিল তার পরিচয়টা একটু দিই। দেখুন, তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। আততায়ী 32 বছর বয়সী কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। এই যুবক কোনো সাধারণ অপরাধী নয়, সে নিগ্রোও নয়, সে মুসলমানও নয়, সে আমেরিকার, এবং সে অশিক্ষিতও নয়।
সে আমেরিকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ক্যালটেকের স্নাতক। শুধু তাই নয়, সে এক সময় নাসা, যে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র, তার ল্যাবরেটরিতে ইন্টার্নশিপ সে করেছে এবং পেশায় একজন অত্যন্ত সফল শিক্ষক। কেন একজন এত উচ্চ শিক্ষিত মানুষ, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, সে বন্দুক হাতে তুলে নিল? কেন? তদন্তকারীরা তার কাছ থেকে একটা ম্যানিফেস্টো উদ্ধার করেছে। অ্যাকচুয়ালি এই ম্যানিফেস্টোটি সে দিয়েছিল তার পরিবারকে। এই ঘটনার আগে তাদেরকে পাঠিয়েছিল তার নিজের পরিবারকে। সেখানে সে নিজেকে লিখেছে ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন, মানে হত্যাকারী হিসেবে, কিন্তু বন্ধু হত্যাকারী সে দাবি করেছে। এখানে সে স্পষ্ট লিখেছে যে ট্রাম্প প্রশাসনের যুদ্ধবাজ নীতি আমেরিকার বুদ্ধিজীবী এবং শিক্ষিত জনমানুষের তীব্র ক্ষোভ তৈরি করেছে। বিশেষ করে ইরানের সাথে যুদ্ধে সাম্প্রতিক যে ট্রাম্পের যে ভূমিকা, তা অ্যালেনের মতো আমেরিকার শিক্ষিত সজ্জন ভদ্র মানুষদের কাছে অসহ্য হয়ে উঠেছিল। এখানেই প্রশ্ন ওঠে, আমেরিকার শিক্ষিত সমাজ কি তবে মনে করছে যে ট্রাম্পের হাত ধরে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? এই হিংসা কি ব্যক্তিগত আক্রোশ, নাকি কোনো আদর্শগত যুদ্ধের বহিঃপ্রকাশ? এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাশ প্যাটেল। এই যে আততায়ী, সে তার ম্যানিফেস্টোতে লিখেছে ট্রাম্প প্রশাসনের সমস্ত কর্মকর্তাকে, তাদের যারা সেক্রেটারি আছে, মন্ত্রী আছে, তাদের সবাইকে সে হত্যা করবে। সে কেবল বাঁচিয়ে রাখবে কাকে? কাশ প্যাটেলকে। কেন তাকে বাঁচাতে চাইল আততায়ী? দেখুন, এই হামলার সবচেয়ে রহস্যময় দিক হলো টার্গেট লিস্ট। তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে কোল টমাস অ্যালেন ট্রাম্পের ঘনিষ্ঠ সমস্ত সহযোগীদের হত্যা করতে চেয়েছিল, কিন্তু তার সেই তালিকায় একটি নাম ছিল ব্যতিক্রম, কাশ প্যাটেল। পেন্টাগন এবং FBI এর সাথে কাজ করা এই দুদে গোয়েন্দা কাশ প্যাটেলকে কেন রেহাই দিতে চাইল আততায়ী? রাজনৈতিক মহলে গুঞ্জন, আততায়ী হয়তো মনে করেছিল যে প্যাটেল এই প্রশাসনের ভেতরে থেকে এমন কিছু গোপন তথ্য জানেন, বা তিনি এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যা সরাসরি ট্রাম্পের নিউক্লিয়ার অবসেশন বা পরমাণু অস্ত্রের প্রতি যে ঝোঁক, সেই ঝোঁককে বাধা দিচ্ছে। যদিও এটি কেবলই জল্পনা, কিন্তু ট্রাম্পের কোর টিমের মধ্যে, একেবারে কাছের টিমের মধ্যে এই বিভাজন এবং এই একটি মানুষকে বাদ রেখে দেয়া আততায়ীর নির্দিষ্ট পছন্দের একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। পরমাণু বোমার হুমকিটা কি ব্যাপার? দেখুন, মনে রাখবেন, এই হামলার ঠিক দুদিন আগে, অর্থাৎ 2026 এপ্রিলের মাঝামাঝি সময়ে একটি চাঞ্চল্যকর খবর ফাঁস হয়। সেই খবরে দাবি করা হয় ইরান সংকটের সমাধান হিসাবে ট্রাম্প সরাসরি পরমাণু বোমা ইরানে ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন। হিরোশিমা নাগাসাকির অত বছর আগে কমজোরি পরমাণু বোমা সেখানে কয়েক লক্ষ মানুষকে হত্যা করেছিল। আর এখনকার আরো ভয়ঙ্করতর পরমাণু বোমা ট্রাম্প নিজেই 7 এপ্রিল মাসের 7 তারিখে নিজেই এক পোস্টে লিখেছিলেন, একটা গোটা, আপনাদের হয়তো মনে আছে যে ইরানকে হুমকি দিয়েছিলেন একটা গোটা সভ্যতা আজ রাতে শেষ হয়ে যেতে পারে। তিনি এমনও বলেছিলেন ইরানকে পাঠিয়ে দেবেন প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার। এই কথাগুলো আপনাদের মনে আছে। কারণ এটা নিয়ে আমি এই চ্যানেলে এর আগেও প্রতিবেদন করেছি, এবং সেখানে আমরা দেখেছি যে ওভাল অফিসের এক বৈঠকে ট্রাম্প পরমাণু কোড ব্যবহারের নির্দেশ দিতে যাচ্ছিলেন, তাদের তখন যারা জয়েন্ট চিফস অফ স্টাফের যিনি চেয়ারম্যান ছিলেন, জেনারেল ভ্যান কেইন,
তাকে ট্রাম্পকে আটকে দেন। ট্রাম্প কি চাইছিলেন? ট্রাম্প চাইছিলেন ইরানে পরমাণু বোমা ফেলে ইরানকে ধ্বংস করে দিতে, ইরানকে। এবং তখন কেইন, যে জেনারেল কেইন, ভ্যান কেইন, তিনি সাফ বলেছিলেন ট্রাম্পকে, নো স্যার, এটা আপনি করতে পারেন না। এবং এই মনে করা হচ্ছে যে এর পেছনে হাত রয়েছে কাশ প্যাটেলেরও। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মানে তাকে বারণ করেছিলেন যে জেনারেলকে বলে, এবং ট্রাম্পকেও বুঝিয়েছিলেন যে এটা আপনি করতে পারেন না। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। সমালোচকরা দাবি করেন ট্রাম্প ইরানকে স্তব্ধ করতে গিয়ে 1 কোটি মানুষের প্রাণ নিতেও দ্বিধা করছেন না। এই যে যুদ্ধবাজ ট্রাম্প, এটাই কি কোল টমাস অ্যালেনের মতো মেধাবী যুবকদের তাদেরকে এই কাজ করতে বাধ্য করছে, এই দিকে এগিয়ে দিচ্ছে? ট্রাম্পের নিজের ভাষায়, আমি ইরান যুদ্ধের সাথে এর কোনো যোগ আছে বিশ্বাস করি না। কে বলেছে তোমাকে বিশ্বাস করতে? কিন্তু তোমার নিজের মনের মধ্যেই অপরাধ বোধটা আছে, যার জন্যই তুমি ইরান যুদ্ধের সাথে এটার সম্পর্ক তৈরি করে দিয়েছ। সাধারণ মানুষ কিন্তু তোমার এই কথাও বিশ্বাস করবে না। তারা মনে করবে আজকে আমেরিকা যে সারা পৃথিবীতে যুদ্ধবাজ হিসেবে ইরানের মানুষের এত বড় শত্রু হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে ট্রাম্প। ট্রাম্প বর্তমানে 2 দিক থেকে আক্রমণের শিকার। একদিকে ইরানের সাথে ছায়াযুদ্ধ এবং আন্তর্জাতিক চাপ, অন্যদিকে দেশের ভেতরে শিক্ষিত এবং উদারপন্থী সমাজের চরম ঘৃণা। ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য হয়তো রাজনৈতিক তুরুপের তাস হতে পারে, কিন্তু সেই তাস খেলতে গিয়ে তিনি নিজের ঘরেই আগুন দিয়েছেন, শত্রু তৈরি করেছেন। আততায়ী অ্যালেন তিনি কোনো সন্ত্রাসী সংগঠনের সদস্য নন, তিনি আমাদের সমাজ ব্যবস্থারই ফসল। আমেরিকার উচ্চশিক্ষিত সমাজ যখন দেখে তাদের ট্যাক্সের টাকা নিয়ে মধ্যপ্রাচ্যের একটি প্রাচীন সভ্যতাকে ধ্বংস করার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প, তখন সেই প্রতিবাদের ভাষা অনেক সময় এমন ভয়াবহ রূপ নিতেই পারে। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, এটা ঠিকই, এইভাবে হত্যার পরিকল্পনা, কিন্তু এটাও সমর্থনযোগ্য নয় ট্রাম্প যেভাবে ইরানে যুদ্ধ করছে, যেভাবে সারা পৃথিবীতে একটা যুদ্ধের হাওয়া ছড়িয়ে দিয়েছেন, এটাও কোনোভাবে সমর্থনযোগ্য নয়। সুতরাং তার যেই হত্যার চেষ্টা সমর্থনযোগ্য কিনা সেটা এক একজন মানুষের কাছে এক এক রকম তার বার্তা, কিন্তু এটা একটা বড় সতর্ক বার্তা, ট্রাম্প সাবধান হয়ে যাও। ডোনাল্ড ট্রাম্প কি পারবেন এই অস্থিরতা সামাল দিতে, নাকি ইরানের সাথে এই লড়াই শেষ পর্যন্ত আমেরিকার অভ্যন্তরীণ গৃহযুদ্ধের দিকে মোড় নেবে? কাশ প্যাটেলকে কেন ছাড় দেয়া হলো তার উত্তর হয়তো আগামী কয়েকদিনের তদন্তে বেরিয়ে আসবে। তবে একটা কথা পরিষ্কার, 2026-এর এই যুদ্ধ কেবল সীমান্তেই সীমাবদ্ধ নয়, এটি ঢুকে পড়েছে মানুষের ড্রয়িং রুমেও। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ট্রাম্পের যুদ্ধ নীতি, ইরানের বিরুদ্ধে তিনি যে শয়তানি নীতি গ্রহণ করেছেন, সেই নীতি কি এই হামলার আসল উস্কানি, নাকি এর পেছনে বিদেশি শক্তির কোনো মদত আছে? এর পেছনে কি ইরান আছে যে আততায়ী, তার সাথে ইরানের কোনো যোগাযোগ কেউ এখনো বলতে পারেননি, কিন্তু তার পুরো যোগাযোগটাই হচ্ছে ইরানের মানুষের সাথে আত্মিক যোগাযোগ এবং ট্রাম্পের এই যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে প্রতিবাদ। এবং সেই প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবনকে তিনি সঙ্গীন অবস্থায় ফেলে তিনি নিজের জীবনকেও তিনি এগিয়ে গিয়েছেন। তিনি তাকে ট্রাম্পের যারা কর্মীরা, নিরাপত্তারা কর্মীরা, তারা তাকে, তার পরবর্তী আরো ছবি এসছে, সেখানে দেখা যাচ্ছে তাকে শুইয়ে দিয়েছে, অজ্ঞান হয়ে সে পড়ে রয়েছে, হাত পা বাঁধা, চোখ বাঁধা, এই অবস্থায় রয়েছে। কিন্তু এই মানুষটি আমাদের কাছে অনেক, অন্তত ব্যক্তিগতভাবে আমার কাছে বটেই, যে সে একটা বার্তা দিতে চেয়েছিল এবং এটা খুব জরুরি বার্তা। প্রিয় দর্শক, আমার মনে হয়
আপনাদের মধ্যেও এই ভাবনা আছে, আপনারা এই যে কাজটি, এই কাজটি সমর্থনযোগ্য নয়, কিন্তু আমার মনে হয় ওই যে অ্যালেন যিনি আততায়ী, তাকে অন্তত একটা স্যালুট জানানো আমাদের উচিত। আপনিও স্যালুট জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। এই ধরনের মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়টি আসলে মানবিক, কিন্তু সে বিষয়টিকেই অবৈধ ইউনূস সরকার করে তুলেছিল আন্তর্জাতিক রাজনীতির গুটি। আর ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার ক্ষমতা পেয়ে তাদেরকে পাসপোর্ট দিয়ে রীতিমতো শরণার্থী থেকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দিচ্ছে। প্রশ্ন হলো, বিএনপি তাদেরকে নাগরিকত্ব দেওয়ার এখতিয়ার রাখে কিনা? দেশটা তো কারো বাপের না যে চাইলেই কাউকে পাসপোর্ট দিয়ে দেওয়া যাবে। অবৈধ ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস বলেছিলেন পরের ঈদে নাকি রোহিঙ্গারা রাখাইনে গিয়ে ঈদ করবে। ওমা, এখন দেখি ঈদের পর ঈদ চলে যাচ্ছে, কিন্তু তারা তো ফিরে যাচ্ছেই না, উল্টো আগামী কোরবানির ঈদ হয়তো তারা ঢাকার যমুনাতেই করতে যাচ্ছে। আজকে রাষ্ট্রের একজন সচেতন নাগরিক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে অত্যন্ত ক্ষোভ এবং উদ্বেগের সাথে আমাকে এই বিষয়টি নিয়ে কথা বলতেই হচ্ছে। সম্প্রতি আমরা জানতে পেরেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সাথে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের পর অত্যন্ত গর্ব ভরে জানানো হলো যে সৌদি আরবে অবস্থানরত ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এরই মধ্যে ২২,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। ৬৯ এবং ২২ এই দুটি সংখ্যা আপনি মনে রাখুন। ৬৯ এর সঙ্গে পুরো পরিবার রয়েছে, যাদের এক একজনের 10 জন 12 জন করে সন্তান হলে কত হতে পারে সংখ্যাটি আপনার মাথায় রাখা দরকার। এই যে প্রক্রিয়া দ্রুত করতে নাকি বাংলাদেশ থেকে বিশেষ টিমও এখন সৌদি আরবে অবস্থান করছে। কথাগুলো শুনলে মনে হতে পারে যে সরকার যেন পাসপোর্ট নামের এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দলিলটিকে মুদি দোকানের কোনো সস্তা পণ্য বানিয়ে ফেলেছে। রাষ্ট্রের সর্বোচ্চ নথিপত্র, যা একজন ব্যক্তির নাগরিকত্বের সবচেয়ে বড় প্রমাণ, সেটি স্রেফ বিদেশি চাপের মুখে অন্য দেশের নাগরিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই অধিকার বর্তমান ক্ষমতাসীনদেরকে কে দিয়েছে আপনি বলুন তো? এই যে 2026 সালের 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হলো তথাকথিত, এই নির্বাচন কি এই ক্ষমতা তাকে দিয়েছে? দেয়নি। সংসদে আলোচনা হয়েছে? হয়নি। তাহলে আমাদের একটু পেছন ফিরে তাকানো দরকার। 2025 সালের 14ই মার্চ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পাশে বসিয়ে ইফতারের সামনে টেবিল সাজিয়ে অবৈধ ইউনূস সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গলাবাজি করে বলেছিলেন 2026 সালের ঈদ রোহিঙ্গারা তাদের নিজ দেশে উদযাপন করবে। সেই সময় এই চটকদার কথার অনেকেই হাততালি দিয়েছিল। আমি সমালোচনা করেছিলাম এবং বলেছিলাম যাবে না, আর তাই হচ্ছে। আজ 2026 সালের এপ্রিল মাস, কোথায় সেই প্রত্যাবর্তন? ঈদ তো চলে গেল দুটোর মধ্যে। গত 1 বছরে একজন রোহিঙ্গাকেও তারা মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি। উল্টো অযোগ্যতার সুযোগে গত 15 মাসে নতুন করে আরো 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এটা হচ্ছে সরকারি হিসেব, বেসরকারি হিসেবে কতজন সেটা আল্লাহ জানেন। প্রত্যাবর্তনের চরম ব্যর্থতা ঢাকতে কি এখন এই মানুষের হাতে পাসপোর্ট দিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে, বা চিরস্থায়ীভাবে তাদেরকে বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে? এই পুরো প্রক্রিয়ার পেছনে একটি গভীর এবং ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণ রয়েছে। দেশে যে তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লব সংগঠিত হয়েছিল, তার মূল উদ্দেশ্য কখনোই রাষ্ট্রের সংস্কার ছিল না, বরং রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করে দেওয়াটাই ছিল প্রধান লক্ষ্য। এই আন্দোলনে যারা অংশ নিয়েছিল সেই সব জুলাই সন্ত্রাসী মূলত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ভিত্তিমূলে আঘাত করেছে। আর তাদের তৈরি করা অরাজকতার পথ ধরেই পুনর্বাসিত হয়েছে যুদ্ধাপরাধীদের দল জামায়াত ইসলামী এবং তাদের ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ইসলামী ছাত্র শিবির।
এনসিপিও। আপনারা যদি গত কয়েক দশকের রাজনীতি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এই যুদ্ধাপরাধী গোষ্ঠী সবসময় রোহিঙ্গাদের নিয়ে এক ধরনের আবেগীয় এবং ধর্মান্ধ রাজনীতি করে এসেছে। তাদের মূল লক্ষ্য এই বিশাল ছিন্নমূল জনগোষ্ঠীকে নিজেদের কট্টরপন্থী মতাদর্শে দীক্ষিত করে একটি স্থায়ী ভোট ব্যাংক এবং জঙ্গিবাদের রিজার্ভ ফোর্স হিসেবে গড়ে তোলা। অনেকে বলেছেন বাংলাদেশের যে হিন্দু ভোটার রয়েছে তারা যেহেতু আওয়ামী লীগ সমর্থন করে সেহেতু রোহিঙ্গাদেরকে তারা নিয়ে এসে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে রোহিঙ্গা ভোট ব্যাংক হবে জামায়াত ইসলামের। আজ অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সরকার বা বর্ধিত সংস্করণ, অনেকে বলছেন ছায়া ইউনূস সরকার, তারেক রহমানের সরকার বর্তমানে সেই যুদ্ধাপরাধী জামায়াত শিবিরের এজেন্ডাই বাস্তবায়ন করছে। মূলত সৌদি আরবে রোহিঙ্গাদের যাওয়ার ইতিহাস আজকে নতুন নয়, 70-এর দশক থেকে তারা সেখানে যাচ্ছে। সেই সময় পাকিস্তানও অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সৌদি আরবে পাঠিয়েছিল, কিন্তু পাকিস্তান রাষ্ট্র হিসেবে এতটা বোকা ছিল না। তারা তাদের দেওয়া পাসপোর্টে পরিষ্কারভাবে বিআর বা বার্মিজ রোহিঙ্গা লিখে দিয়েছিল, যাতে ভবিষ্যতে তাদের নাগরিকত্ব নিয়ে কোনো জটিলতা তৈরি না হয়। আর আমাদের দেশের শাসকরা কোন ধরনের মার্কিং ছাড়াই তাদের পাসপোর্ট দিয়ে দিচ্ছে। আজ সৌদি আরব যখন সেই পুরনো পাসপোর্টধারীদের নবায়ন করার জন্য চাপ দিচ্ছে কিংবা অবৈধ রোহিঙ্গাদের বৈধ পাসপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছে, বর্তমান সরকার মেরুদণ্ডহীনের মতো সেই চাপে নতি স্বীকার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিচ্ছেন যাদের কাছে পুরনো বাংলাদেশি নথিপত্র আছে তাদেরকে সবাইকে দ্রুত পাসপোর্ট দিয়ে দিতে হবে। এই অপরিণামদর্শী সিদ্ধান্তের ভয়াবহতা কি এই সরকার অনুধাবন করতে পারছে? পারার কথা নয়, কারণ তারা তো আসলে দেশ পরিচালনায় অভিজ্ঞও নয়। দেশটাকে জাস্ট তারা মনে করেছে ব্যবসা। আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যে এটি একটি ভয়ঙ্কর পুল ফ্যাক্টর বা আকর্ষণীয় নিয়ামক হিসেবে কাজ করবে। যখন রাখাইনে বা কক্সবাজারের ক্যাম্পে থাকা লাখ লাখ রোহিঙ্গা শুনবে যে বাংলাদেশ সরকার খুব সহজেই রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়ে দিচ্ছে, তখন এই দেশে অনুপ্রবেশের ঢল নামবে। এমনিতেই বর্তমান সরকার নতুন করে আসা প্রায় 1.5 লাখ রোহিঙ্গাকে আটকাতে পারেনি। এরপর এই পাসপোর্ট পাওয়ার প্রলোভন তাদের আরো বেপরোয়া করে তুলবে। একজন রোহিঙ্গা যখন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে যায় তখন সে আন্তর্জাতিক আইনে বাংলাদেশের নাগরিক। বিদেশে গিয়ে যদি সে কোনো অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয় তার দায়ভার সরাসরি বাংলাদেশের উপর বর্তায়। আর রোহিঙ্গাদের অনেকেই আমরা জানি যে আন্তর্জাতিকভাবে বিখ্যাত কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তাদের, এবং তাদেরকে আসলে জঙ্গি হিসেবে কাজেও লাগায় এই জামায়াত ইসলামের মতো দলগুলো। অভিবাসী শ্রমিক প্রেরণের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বড় বাজার সৌদি আরব। সেখানে বাংলাদেশিদের শ্রমবাজার এমনিতেই নানা সংকটে জর্জরিত। এখন 69,000 রোহিঙ্গা যদি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সেখানে স্থায়ী হয় তবে আমাদের প্রকৃত রেমিটেন্স যোদ্ধাদের অধিকার এবং কর্মসংস্থান মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর কিছুটা হলেও বাস্তব